হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর নবম চ্যাপ্টার থেকে অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করব এবং সেই গ্রন্থিগুলো থেকে কি কি হরমোন ক্ষরণ হচ্ছে এবং তাদের কি কাজ সেইগুলো নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি এই অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, তারপর কোন কোন গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরণ হয় এগুলো নিয়ে সব আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে সেই ভিডিওটা দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো। চলো আজকে শুরু করা যাক। আজকের পর্বে আলোচনা শুরু করার আগে একটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তর আমি আলোচনার মাঝে যে কোনো জায়গায় দিতে পারি। ভিডিওটা পুরোটা দেখো আর সেই উত্তরটা যদি তোমরা জানতে পারো আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা এই উত্তর সঠিক দেবে আমি নেক্সট ভিডিওতে তাদের নাম উল্লেখ করব। আজকের পর্বের প্রশ্ন হলো ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস এই রোগ দুটি কোন কোন হরমোনের জন্য হয়। আমার আলোচনাটা ফলো করতে থাকো, এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তারপর আমায় কমেন্ট বক্সে লিখে জানাও। চলো শুরু করা যাক। আজকের আলোচ্য যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হলো থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি খুব সহজ ভাষায় বলতে গেলে আমাদের এই গলার এই স্থানে অবস্থান করে। এবার যদি বায়োলজিক্যালি বলতে যাই যে এইটা ল্যারিংসের নিচে, ল্যারিংস মানে হলো আমাদের স্বরযন্ত্র, ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে দ্বিতীয় ট্রাকিয়াল রিং থেকে চতুর্থ ট্রাকিয়াল রিংয়ের সামনে অবস্থান করে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো ওপরে রয়েছে ল্যারিংস, তার নিচে যে শ্বাসনালী রয়েছে সেইটাই হলো ট্র্যাকিয়া। এই ট্র্যাকিয়ার মধ্যে দেখো কতগুলো রিংয়ের মতো জিনিস রয়েছে। এই যে রিং, এই যে দ্বিতীয় রিং থেকে চতুর্থ রিংয়ের সামনের দিকেই অবস্থান করছে এই থাইরয়েড গ্রন্থি। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির ওজন হয় 20 থেকে প্রায় 40 গ্রামের মধ্যে। এই যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় হলো যে হরমোন সেটা হলো থাইরক্সিন। এবার এই থাইরক্সিন হরমোন আমাদের শরীরে নানা কাজ করে। তাহলে এখন চলো আলোচনা করা যাক এই থাইরক্সিন হরমোন কি কি কাজ করে। তার প্রথম কাজ হলো বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ। এই থাইরয়েড গ্রন্থি থেকেই ক্ষরিত হচ্ছে যে থাইরক্সিন, সেই থাইরক্সিন হরমোন আমাদের শরীরে বিভিন্নভাবে বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তার প্রথম হলো এইটা অন্ত্রের মধ্যে মানে ক্ষুদ্রান্তের মধ্যে গ্লুকোজ শোষণকে বাড়িয়ে দেয়। মানে আমরা যে খাদ্যের মাধ্যমে যে গ্লুকোজ নিচ্ছি সেই গ্লুকোজটাকে অনেক সহজে ক্ষুদ্রান্ত থেকে শোষণ করে নিতে সাহায্য করে। দ্বিতীয় হলো এই হরমোন কলাকোষের মধ্যে বিপাক ক্রিয়াকে বাড়িয়ে দেয়, তার ফলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থেকে যে বিপাক ক্রিয়া এগুলোর বিপাকীয় হার অনেক বেড়ে যায়। তৃতীয় হলো এইটা আমাদের যকৃতের মধ্যে সঞ্চিত থাকে হলো গ্লাইকোজেন। এই যে হরমোন থাইরক্সিন এটা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। আমাদের যকৃতে থাকে হলো গ্লাইকোজেন, ঠিক আছে? এই গ্লাইকোজেনকেই গ্লুকোজে পরিণত করে আর সেটা করতে সাহায্য করে হলো থাইরক্সিন, ঠিক আছে? আচ্ছা, এই যে গ্লাইকোজেন থেকে গ্লুকোজের রূপান্তর, এই রূপান্তরটাকেই বলে হলো গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? আর এই পদ্ধতিটাতে আরও বেশি উদ্দীপনা দেয় সেটা হলো থাইরক্সিন। ফোর্থ হলো এই হরমোন যকৃতের মধ্যে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করে। আর ফিফথ হলো এই হরমোন মেদকলার বিয়োজন বাড়িয়ে দেয়, তার ফলে মেদকলা ভেঙে গিয়ে সেখান থেকেও শক্তি উৎপন্ন করে। আর মেদকলা যত বেশি ভেঙে যায় তত বেশি শরীরের মধ্যে কিটোন বডি তৈরি হয়, তাহলে এই হরমোন কিটোন বডি তৈরি করতেও সাহায্য করে। এছাড়াও থাইরক্সিনের মৌল বিপাক হারের ওপরও প্রভাব আছে। এই মৌল বিপাক হারকে ইংলিশে বলে বিএমআর, বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে? বিএমআর এর ওপরও প্রভাব আছে। এই থাইরক্সিন হরমোন অক্সিজেনের গ্রহণকে নিয়ন্ত্রণ করে এবং দেহের মধ্যে তাপ উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, তার মাধ্যমে এই যে বিএমআর সেটা নিয়ন্ত্রণ করে। এর পরের পয়েন্ট হলো এই হরমোন
লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। লোহিত রক্ত কণিকা যখন উৎপন্ন হয় তখন তার ক্রমপরিণতি হয়, ক্রমশ ম্যাচিওর হয় বা ক্রমশ পরিণত হয়, সেইটাতেও সাহায্য করে এই থাইরক্সিন হরমোন। এই হরমোন কোষের মধ্যে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয়, তার ফলে এই বিএমআর বৃদ্ধি পায়। এছাড়াও এই হরমোন হাড় ও পেশির বৃদ্ধিতেও সাহায্য করে। এই হরমোন হৃদস্পন্দনের হারকে বাড়িয়ে দেয়, তার ফলে রক্তচাপ ও শ্বাসক্রিয়ার হারও নিয়ন্ত্রিত হয়। এই হরমোনের প্রভাবেই যে গৌণ যৌন লক্ষণ সেগুলো প্রকাশ পায়। এই হরমোনের কম ক্ষরণের শরীরের মধ্যে যে জনন গ্রন্থি, সেই গ্রন্থির কিন্তু কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয়। এই হরমোনের যদি ক্ষরণ কম হয় তাহলে দেহের মধ্যে কিন্তু গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায় না। তাহলে এই হরমোন কিন্তু আমাদের শরীরে অনেক কাজ করে। ঠিক আছে, তোমরা এটা দেখে থাকবে, তোমাদের অনেক সময় শোনা যায় যে কারো কারো আছে হলো থাইরয়েড আছে, এটা তোমরা শুনেইছো হয়তো। থাইরয়েড আছে মানে হলো থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন প্রপারলি ক্ষরণ হয় না, নয় বেশি হয় নয় কম হয়। ঠিক আছে, এবার দেখবে যাদের ক্ষেত্রে যে বা মানে এইরকম পেশেন্টরা রোজ রোজ ওষুধ খান, তারা কিন্তু সামান্য একটু এনার্জির অভাবে ভোগে বা তারা খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে। এখন চলো দেখে নিই এই থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণে আর কম ক্ষরণে কি কি অসুবিধা হয়। এই হরমোনের বেশি ক্ষরণের ফলে হয় গলগণ্ড বা গয়টার বা বিস্ফারিত চক্ষুসহ গলগণ্ড। মানে এই পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, তাদের এই গলার এই জায়গাটা ফুলে ওঠে, মানে থাইরয়েড গ্রন্থি অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যায় বা সক্রিয় হয়ে যায়। আর তাদের ক্ষেত্রে চোখ খুব বড় বড় হয়ে যায় এবং চোখ বিস্ফারিত হয়ে যায়, মানে সবসময় কিন্তু চোখ ওরম বিস্ফারিতই থাকে। আর তাদের ক্ষেত্রে রক্তচাপের তারতম্য হয়। এই হরমোনের কম ক্ষরণে শিশুদের ক্ষেত্রে যে রোগ হয় তার নাম হলো ক্রেটিনিজম, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে রোগ হয় তার নাম হলো মিক্সেডিমা। এই ক্রেটিনিজম রোগের লক্ষণগুলি হলো, এক, এই জাতীয় বাচ্চাদের ক্ষেত্রে যে বৃদ্ধি সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এরা জড়বুদ্ধি সম্পন্ন হয়। 3 নম্বর হলো এদের দেহের যে মাংসপেশি সেটা দুর্বল হয়। 4 নম্বর হলো জিহ্বা বা জীব মুখ্য গহ্বরের থেকে বাইরে বেরিয়ে থাকে এবং মুখ থেকে বেশিরভাগ সময় লালা নির্গত হয়। আর 5 হলো এদের দেহের কিন্তু উদর অংশ খুব বড় হয় আর বিএমআর ক্রমশ কমে যায়। এই যে বিএমআর বলেছিলাম সেই বিএমআর কমে যায়। এরপর আসি মিক্সিডিমা রোগের লক্ষণ। এই রোগের লক্ষণগুলি হলো, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেহেতু হয়, প্রাপ্তবয়স্কদের এই রোগ হওয়ার ফলে 1 হলো এদের চোখ মুখ খুব বেশি ফোলা হয়, 2 হলো এদের চামড়া খসখসে হয়, 3 হলো গৌণ যৌন লক্ষণ দেখা যায় না, 4 হলো এদের দেহেরও বিএমআর হ্রাস পায়, 5 হলো এদের রক্তে শর্করার পরিমাণ কমে যায়, 6 হলো এদের অনেক সময় স্মৃতিভ্রম ঘটে, আর 7 হলো এদের গলার যে স্বর সেটা অনেকটা মোটা হয়ে যায়। তাহলে এখন আমরা জেনে নিলাম যে থাইরয়েড থেকে কি কি ক্ষরিত হয়। থাইরয়েড একটা অন্তঃক্ষরা গ্রন্থি, এটা থেকে কি কি ক্ষরিত হচ্ছে, তার কাজ কি, তার অধিক ক্ষরণে কি কি হচ্ছে আর কম ক্ষরণে কি কি হচ্ছে। এরপর চলো আলোচনা করা যাক অগ্ন্যাশয় গ্রন্থি নিয়ে। আগের পর্বেই আমি অলরেডি আলোচনা করে দিয়েছি যে এই অগ্ন্যাশয় হলো একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে হলো এর মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিও আছে, এর মধ্যে কিছু বহিঃক্ষরা গ্রন্থিও আছে। আমাদের ক্ষুদ্রান্তে আছে ডিওডিনাম, সেই ডিওডিনামের একটা ইউ বাঁক আছে, ইউ শেপের একটা বাঁক আছে, সেই ইউ শেপের বাঁক থেকে প্লীহা পর্যন্ত অবস্থান করে এই অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয়ের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেটার নাম হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই নামটা খুব ভালো করে পড়বে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে অন্তঃক্ষরা গ্রন্থি সেইটার মধ্যে বিভিন্ন রকম কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, এরকম। আলফা কোষ থেকে ক্ষরিত হয় যে হরমোন তার নাম হলো গ্লুকাগন, বিটা কোষ থেকে ক্ষরিত হয় যে হরমোন তার নাম ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় যে হরমোন তার নাম হলো সোম্যাটোস্ট্যাটিন। এবার আসি গ্লুকাগনে। এই যে গ্লুকাগন, এর কাজ হলো রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেওয়া। তাহলে এই গ্লুকাগন কি করে, রক্তে গ্লুকোজকে বাড়িয়ে দেয়, এই যে বাড়ায়। আর ইনসুলিনের কাজ হলো রক্তের মধ্যে গ্লুকোজকে কমায়।
সবসময় রক্তের মধ্যে এই কথাটা কিন্তু মনে রাখবে। এই দুটো নিয়েই প্রধান আলোচনা হবে, এইটা নিয়ে তোমাদের বইতে কিছু নেই, জাস্ট এটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে রাখলাম। আচ্ছা, এবার তোমরা বলো তো যে আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের শরীরে গ্লুকোজ কি হয়? যখন আমরা খাদ্য খাই তখন আমাদের শরীরে মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না কমে? সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা যারা সঠিক উত্তর দেবে আমি পরের ভিডিওতে তাদের নাম নেব। চলো শুরু করা যাক। আচ্ছা, শরীরে যখন গ্লুকোজের পরিমাণ বাড়ে তখন কি হয়? আমাদের শরীরে এই ইনসুলিন ক্ষরণ শুরু হয়। এই ইনসুলিনের কাজ হলো যে কোনোভাবে বিভিন্ন প্রকারে রক্তের গ্লুকোজকে কমিয়ে দেওয়া। এর কারণ আছে, কারণ রক্তের মধ্যে যদি গ্লুকোজ বেশিক্ষণ থাকে তখন সেটা কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, মানে একটা নির্দিষ্ট যে মাত্রা তার বেশি থাকে তখন সেটা ক্ষতিকারক। আচ্ছা, এইখানেই বলে দিই যে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 80 থেকে 120 mg পার 100 ml। মানে 100 ml রক্তের মধ্যে 80 থেকে 120 mg যদি গ্লুকোজ থাকে সেটা হলো নর্মাল। অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট বা আমরা চলতি কথায় যেটা বলি সুগারের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি থাকে। আর এই গ্লুকাগনের কাজ হলো রক্তে গ্লুকোজকে বাড়িয়ে দেওয়া। কখন বাড়িয়ে দেয়? যখন ধরো আমরা অনেকক্ষণ কিছু খাইনি বা দুটো মিলের মধ্যবর্তী সময়, মানে তুমি ধরো দুপুরে খেয়েছো, লাঞ্চ করেছো আর বিকেলের টিফিন, এই দুটোর মাঝে যে গ্যাপ, সেই সময় কি হয় আমাদের বডিতে ব্লাডের গ্লুকোজ লেভেল পড়তে থাকে, মানে কমতে থাকে। সেই সময় ক্ষরণ হয় হলো এই গ্লুকাগন, সেটা রক্তের যে গ্লুকোজের মাত্রা সেইটাকে নির্দিষ্ট রাখে। তাহলে বুঝতে পেরেছো যে যখন রক্তের মধ্যে গ্লুকোজ কমতে থাকে তখন ক্ষরণ হয় কি? গ্লুকাগন, সেই মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। আর যখন রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেশি, মানে খাওয়ার পরে যে কোনো ধরনের মিল খাওয়ার পরে এই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, সেই বৃদ্ধি পাওয়া গ্লুকোজের মাত্রাটাকে নির্দিষ্ট লেভেলে আনার জন্য কাজ করে ইনসুলিন। তাহলে আমাদের শরীরে দুটো হরমোন, যে দুটো বিপরীতধর্মী কাজ করে, একে অন্যের বিপরীতে কাজ করছে, তাই তো, কিন্তু সেটা ক্ষরণ হয় বিভিন্ন সময় বা বিভিন্ন পরিপ্রেক্ষিতে এটা ক্ষরণ হচ্ছে। চলো এখন দেখে নিই যে এই ইনসুলিন আমাদের শরীরে কি কি কাজ করে। কোনো মানুষের দেহে যদি ইনসুলিনের পরিমাণ যথাযথভাবে ক্ষরণ হয় তাহলে তাদের ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রাও যথাযথ থাকে। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক, সেটা কত? সেটা হলো 80 থেকে 120 mg পার 100 ml রক্ত। ঠিক আছে, তাহলে কি হলো যে এই মাত্রার মধ্যেই যদি রক্তে গ্লুকোজের মাত্রা থাকে তাহলে সেটা স্বাভাবিক, কিন্তু এর থেকে যদি গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায় তখন সেই মানুষকে বলা হয় সে ডায়াবেটিক মেলিটাস রোগে আক্রান্ত। তাহলে ইনসুলিনের কম ক্ষরণে রোগ হয় হলো ডায়াবেটিস। তাহলে ইনসুলিন যদি প্রপার পরিমাণে কারোর শরীরে ক্ষরণ হয় তখন তার রক্তের যে মাত্রা, রক্তে গ্লুকোজের মাত্রা, সেটা নিয়ন্ত্রিত হয়। তাই জন্য ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। অনেক সময় এই প্রশ্নটা আসে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে কেন বলে? তখন বলতে হবে ইনসুলিনকে, কারণ ইনসুলিনের অভাবে বা কম ক্ষরণে কি হয়, শরীরের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়। তখন সেই অবস্থাটা যেটা সৃষ্টি করে সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। সেই রোগটাকেই বাধা দেয় হলো ইনসুলিন, যদি সেটা শরীরে যথাযথ পরিমাণে নির্গত হয়। তাহলে এখন আলোচনা করে নিই যে এই ইনসুলিনের কাজ কি। ইনসুলিন কি করে তাহলে আবার আমরা বোর্ডে দেখে নিই যে ইনসুলিনের কাজ কি। ইনসুলিনের কাজ হলো রক্তে গ্লুকোজকে কমানো। এই যে দুটো প্রধান কাজ, এই দুটোকে মাথায় ঢুকিয়ে নাও, তারপর বাকি কাজগুলো অটোমেটিক দেখবে যে তোমাদের চলে আসবে, মুখস্থ করতে হবে না। দেখো, রক্তে গ্লুকোজকে কমাতে গেলে কি করতে হবে? রক্ত থেকে গ্লুকোজকে নেবে আর কোষের মধ্যে পাঠিয়ে দেবে, তাই তো। তাহলে রক্তের গ্লুকোজকে কম রাখার জন্য ইনসুলিন কি করে? এই রক্তের গ্লুকোজকে নেয়, নিয়ে কোষের মধ্যে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তাহলে কোষের মধ্যে গ্লুকোজের যে শোষণ করার ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয়। দ্বিতীয় হলো কোষের মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ায় গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে, সেটা হতেও সাহায্য করে।
তৃতীয় হলো এই যে অতিরিক্ত গ্লুকোজ, সেটাকে কী করে, অতিরিক্ত গ্লুকোজটাকে রক্ত থেকে নেয়, যকৃতে আর পেশিতে গিয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে। খাওয়ার পরে যখন আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তখন এই অতিরিক্ত যে গ্লুকোজ সেইটাকে কি করে, ইনসুলিন সেই রক্ত থেকে নেয়, নিয়ে আমাদের যে এই যে মাসেল আছে আর লিভার আছে, এই লিভার আর মাসেলের মধ্যে পাঠিয়ে দেয়। এবার লিভার আর মাসেলের মধ্যে গ্লুকোজটাকে সঞ্চিত রাখার জন্য গ্লাইকোজেনে রূপান্তরিত করে। তাহলে কি রূপান্তর হচ্ছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। তার ফলেও কিন্তু কি হয়, রক্তের গ্লুকোজের মাত্রা কমে যায়। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের যে রূপান্তর, এই প্রক্রিয়াটাকে বলে গ্লাইকোজেনেসিস। ভালো করে নামটা শুনবে, সেটা হলো গ্লাইকোজেনেসিস। কাকে বলে, যকৃতে আর পেশিতে গ্লুকোজ যখন জমা থাকে সেটা গ্লাইকোজেন রূপে জমা থাকে। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের রূপান্তর হচ্ছে জমা রাখার জন্য, এই পদ্ধতিটাই হলো গ্লাইকোজেনেসিস। পরের পয়েন্ট হলো এই হরমোন প্রোটিন আর ফ্যাট থেকে যে গ্লুকোজ তৈরি হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার নাম হলো নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। এই পদ্ধতিটাকে বাধা দেয়। মানে কি, অনেক সময় কি হয়, প্রোটিন আর ফ্যাট থেকেও গ্লুকোজ তৈরি হয়, ঠিক আছে। এই পদ্ধতিটাতেই কিন্তু ইনসুলিন বাধা দিচ্ছে, আর এই পদ্ধতিটার নাম হলো কি, নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস, যে কোনো একটা নাম বললেই হবে। তাহলে এই নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস, এই পদ্ধতিটাতে এই ইনসুলিন বাধা দিচ্ছে। আর অনেক সময় কি হয়, শরীরের মধ্যে ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি করে। এই যে ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি, এটাতেও কিন্তু বাধা দেয় এই ইনসুলিন। সেই জন্য এই ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে। একটু আগেই আলোচনা করেছি, যখন আমরা থাইরয়েড গ্রন্থি নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু থাইরয়েড গ্রন্থির থাইরক্সিনের যে কাজ, সেই সময় কিন্তু আমি বলেছি যে থাইরক্সিন হরমোন কি করে, এই যে ফ্যাট থেকে কিটোন বডি তৈরি করতে সাহায্য করে। আর এখানে কিন্তু ইনসুলিন এই ফ্যাট থেকে কিটোন বডি হতে বাধা দিচ্ছে, তাই জন্য ইনসুলিনকে অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলে। তাহলে ইনসুলিনের আরও দুটো নাম আছে, একটা হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন, দ্বিতীয় হলো অ্যান্টি কিটোজেনিক হরমোন। যদি শর্ট প্রশ্নে এই প্রশ্নটা আসে যে অ্যান্টি কিটোজেনিক বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে, সেটা হবে কি, ইনসুলিন। এই ইনসুলিনের আরও একটি কাজ হলো এই যে অতিরিক্ত গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজকেও ফ্যাট রূপে শরীরে সঞ্চিত করে দেয়। আশা করি তোমরা বুঝলে যে এই ইনসুলিনের কি কাজ। যখন শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের থেকে, মানে 80 থেকে 120 mg পার 100 ml এর থেকে বেড়ে যায়, তখন সেই অবস্থাটাকে বলে হাইপারগ্লাইসেমিয়া। আর যখন রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা এই 80 থেকেও কমে যায়, তখন সেই অবস্থাটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এই হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রার সঙ্গে জড়িত। তাহলে এখন আসি যে শরীরে ইনসুলিনের কম ক্ষরণে কি হয়। কোনো মানুষের দেহে যখন এই ইনসুলিনের ক্ষরণ স্বাভাবিকের থেকে কম হয়, তখন রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে সেই মানুষটি তখন যে রোগগ্রস্ত হয়ে পড়েন, সেটার নাম হলো ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস হলো ইনসুলিনের কম ক্ষরণের ফলে এই রোগটি হয়। এই রোগের লক্ষণগুলি হলো, এক, বারবার মূত্রত্যাগ করা। দ্বিতীয় হলো এই ধরনের পেশেন্টদের মূত্রে শর্করাও পাওয়া যায়। মানে কি, শরীর থেকে যখন জল বেরিয়ে যায় আর রক্তে যখন অতিরিক্ত গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজ বা শর্করাও কিন্তু মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তৃতীয় হলো অতিরিক্ত খিদে। চতুর্থ হলো প্রবল তৃষ্ণা। এই জাতীয় পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মানে সর্বদাই একটা তৃষ্ণাভাব থাকে। পঞ্চম হলো এনাদের ক্ষেত্রে শরীরে যে কোনো ক্ষতস্থান সহজে শুকোতে চায় না। নেক্সট হলো অতিরিক্ত ওজন হ্রাস।
তারপরের পয়েন্ট হলো হৃৎপিণ্ড, বৃক্ক আর চোখের কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এই লক্ষণগুলি দেখেই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস হয়েছে কি না। 100 ml রক্তে গ্লুকোজের মাত্রা যখন 180 mgর থেকেও বেশি হয়ে যায় তখন সেই পেশেন্টের মূত্রের মাধ্যমে কিন্তু গ্লুকোজ বার হয়, সেই অবস্থাটাকে বলে গ্লাইকোসুরিয়া। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় ছোট প্রশ্নে আসে। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে অ্যাড্রিনালিন আর জননগ্রন্থি নিয়ে আলোচনা হবে। আজকে পর্বের শুরুতেই যে প্রশ্ন ছিল তার উত্তর আমি এখন দিয়ে দিই, সেটা হলো ডায়াবেটিস মেলিটাস রোগ হয় ইনসুলিনের কম ক্ষরণের ফলে, ডায়াবেটিস ইনসিপিটাস হয় অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ADH এর কম ক্ষরণের ফলে। এই দুটো রোগ কিন্তু এক নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে দেখো একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে রেখো। তাতে কি হবে, যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।